এবং এটা অ্যাডহক পদ্ধতিতে আগে চলতো, যেটার মান্যতা ছিল না, এবং সেটা বছরের পর বছর সেইভাবেই চলেছে, কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশনের অধিকার ছিল না। সেটাও আমরা করলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আস্তে আস্তে করে ডেন্টাল সার্জারিকে কিভাবে তার প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন এবং বর্তমানে আমাদের যে সরকার, আমরা আরও বেশি করে সেই কাজটা করেছি। আপনারা সবাই জানেন, যেখানে আমাদের কিছুই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ডেন্টাল কলেজ এখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ডেন্টাল কলেজ বহুদিন ধরে চেষ্টা হয়েছে। তৎকালীন সময়ে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, যিনি তৎকালীন সময়ে ওনাদের রাজত্বেই উনি টেররিস্টের দ্বারা উনি নিহত হন, স্বর্গীয় বিমল সিনহা মহোদয়। ওনার সাথে আমার প্রায়শ কথাবার্তা হতো। উনি বলেছিলেন একদিন আমাকে টেলিফোনে যে আপনি ডেন্টাল কলেজ যদি খুলতে হয় তাহলে একটা প্রিপেয়ার করে আপনি নিয়ে আসুন, আমি দেখছি। তো আমি বললাম মেডিকেল কলেজ এখানে নেই, ডেন্টাল কলেজ কিভাবে খোলা যাবে? তো আমি অনেক আমাদের যারা সিনিয়র কলিগ ছিল ওদের সাথে আমি কথা বললাম। বলার পরে ওনারা বলল বহু জায়গার মধ্যে আছে যে যদি হসপিটাল থাকে, বড় হসপিটাল, সেখানেও কিন্তু ডেন্টাল সার্জারি ডেন্টাল কলেজ খোলা যায়। চেষ্টা করলাম, সেখানে গিয়েও নানা রকম বাকবিতণ্ডা হয়েছে। তৎকালীন সময়ে যিনি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ছিলেন, আমাদের যে ত্রিপুরা মেডিকেল কলেজ যেটা হয়েছে, তখন ত্রিপুরা স্টেট হসপিটাল ছিল, সেই হসপিটালে যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেখানে উপস্থিত ছিলেন। সেখানেও এটা সবসময় একটা বাধার সম্মুখীন হতে হতো। সেখানে গিয়েও আমার খুব বাকবিতণ্ডার পরে শেষ পর্যন্ত কিছুই হয়নি, এগুলোই যায়নি। তারপরে যখন মেডিকেল কলেজে আমি গেলাম, সেখানে চেষ্টা করলাম এই মেডিকেল কলেজে ডেন্টাল কলেজ করা যায় কিনা। সেখানে আমি বললাম যে আপনারা চেষ্টা করুন, আপনারা টাকা পয়সা যা নিয়ম আছে প্রায় 9 লাখ টাকার মতো দিন, বাকি যদি আপনাদের অসুবিধা হয় সেটা আই মে পে, এরকম আমি বললাম। সেখান থেকে দেওয়া হয়েছে প্রথমে 5 লাখ টাকা, এরপর বাকি টাকা দেওয়া হয়েছে। তো ওনারা বললো যে আমাদের পক্ষে তো ডেন্টাল কলেজ চালানোর অবস্থা নেই। আমি বললাম আপনারা এটা করুন, করে আপনারা অ্যাডভার্টাইজ করুন, সেখান থেকে যদি বাইরের কেউ আসে তাদের সাথে পার্টনারশিপ করে আপনারা ডেন্টাল কলেজ সেখানে শুরু করতে পারেন। তো এই যে চেষ্টা আলটিমেটলি আজকে যে জায়গায় আমি এলাম, 7 মাসের মধ্যে ডেন্টাল কলেজ বিল্ডিং আগেই ছিল একটা পরিত্যক্ত অবস্থায়, সেটাকে করে ডেন্টাল কলেজ। এই যে কাক চেষ্টা যেটাকে বলে, কাক চেষ্টা থাকলে অনেক সময় যে সম্ভব অনেক অসম্ভব জিনিসকে সম্ভব হয়, আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। ডেন্টাল কলেজ হয়েছে, এটার বহু লোক এখন বাইরের থেকে যখন আসে আমাদের ডেন্টাল কলেজে যখন যায়, সবাই বলছে এত পরিষ্কার, এত ভালো আমরা কোনো ডেন্টাল কলেজ এবং যেসব ইনস্ট্রুমেন্ট ইত্যাদি আমরা ওখানে রেখেছি। আমি বলেছি কোনো কার্পণ্যতার পয়সার কোনো অভাব হবে না ডেন্টাল কলেজ, এবং সেটা যেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ হয়, তার জন্য আমাদের একটা প্রয়াস রয়েছে। যারা ফ্যাকাল্টি আছে ওনাদের সাথে আমার প্রায়শই কথা হয়। আমি ওনাদেরকে বলেছি, কারণ বার্ডিং স্টেজে যদি এখন আপনারা নাম না করতে পারেন, পরে যতই চেষ্টা করেন তাহলে কিন্তু সেই নামটা আপনারা করতে পারবেন না। নর্থ ইস্টার্ন জোনে আমরা গুয়াহাটি ডেন্টাল কলেজ প্রথমে ছিল, এখন আরও কলেজ হয়েছে ওদের। কিন্তু আমি দেখেছি ইভেন আমাদের যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা বা কেজিএমসি, আমি প্রায়শ যেতে হয়, ওখানে যাই আমি বিভিন্ন কলেজে, কিন্তু কোনো অংশে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কোনো অংশে কম নেই। 202 কোটি টাকা আরও পেয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রজেক্ট আছে সেই ডোনার মিনিস্ট্রি থেকে 202 কোটি টাকা পেয়েছি, বিল্ডিং হচ্ছে। আমি নিজেও সেদিন গেলাম, আমি বলেছি ওনাদেরকে যে আমরা এটা বুঝিয়ে, কারণ আমরা ওই লাইফটা আমরা যে খামতিগুলো ছিল সেই খামতি যেন নেক্সট জেনারেশন না হয়। কোথায় গার্লস হোস্টেল হবে, গার্লস হোস্টেলের জায়গাও কিন্তু আমি নিজে গিয়ে সেখানে ব্যবস্থা করেছি। খুব নিয়ার বাই আমাদের যে মন্ত্রীদের থাকার যে ব্যবস্থা, সেই রোডের মধ্যেই এই মেয়েদের হোস্টেল থাকবে, এবং তাহলে কাছে হয়ে যাবে, আসতে সুবিধা হবে। ছেলেদের বেলায় হোস্টেল কোথায় হবে, সেই মেলার মাঠে একটা জায়গা, সেখান থেকে আমরা একটা পুরনো যে এখানে কিছু আমাদের গভর্নমেন্ট অফিসার ছিল তাদেরকে আমরা অন্য জায়গায় সরিয়েছি, সেটাও ভেঙে গেছে। আমি সেদিনও গেলাম, সেখানেও একটা হোস্টেল, বয়েজ হোস্টেল যেন হয়।
আমি সেটাও বলেছি যে এটা যদি আজকে আমরা 63 ডেন্টাল সার্জন হয়েছে এখানে পোস্ট, আমাদের ডেন্টাল সার্জনের পড়ার সুযোগ রয়েছে, কিন্তু আগামী দিন আপনি ধরে নিন এটা 100 হতে পারে, মিনিমাম 100 হতে পারে, এবং এমডিএস হবে। এমডিএস হলে এতগুলো 9টা ডিপার্টমেন্টের এমডিএস সব মিলে সবার যেন থাকার ব্যবস্থা আগের থেকে না করলে ওই ভাঙো টুকো আবার জায়গা খুঁজবে, এটা যেন না হয়। তো এটা যেহেতু আমি এই লাইনে আছে আমার পক্ষে সুবিধা হয়ে গেছে, তো সেই কাজটা আমি করছি এবং কাজও দ্রুতগতিতে চলছে। সময় সময় প্রেশারও দিতে হয়, কারণ আমাদের ত্রিপুরাতে আমরা জানি ইটস এ রেনি স্টেট, এখানে সবসময় বৃষ্টি হয়। তো কাজের টাইমটাই হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কাজেই শুধু ডেন্টাল কলেজ না, বিভিন্ন বিষয়ে আমি বলি যে কাজ মানে কাগজপত্রের কাজ সব এই 12 মাসের এই 4 মাস বাদ দিয়ে করুন, আর 4 মাসে গ্রাউন্ডে আপনারা চলতে মানে শুরু করা উচিত। সেইভাবে কাজ চলছে আমাদের এখানে। আমরা এটাও চেষ্টা করছি যে বিভিন্ন এজিএমসির মধ্যে আপনারা সবাই অলরেডি জানেন যে আগে কথায় কথায় এখনো দেখি, আমার যখন মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে আসে মানুষ না বুঝেই আগে বলে কোথায় আছে পেশেন্ট, বলে ও তো বোম্বেতে আছে টাটা সেন্টারে, কোথাও সাউথে আছে, তা আপনাকে কে বলেছে? এবং গরিব অংশের মানুষেরই দেখি বেশি, কেন বলে গেছেন ওখানে। তো অদ্ভুত এক অবস্থা। আমাদের এখানে সব ব্যবস্থা আছে, 9টা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, কেন আপনারা যান? তো অনেকটা ওনাদের বোঝানো ব্যবস্থা করি, ওই জায়গার মধ্যে বসে আধিকারিকদের সাথে বলি, আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করি। ওনাদেরকে দেখা গেল প্রায় 90% ত্রিপুরাতেই ট্রিটমেন্ট হয়। তারপর অন্যান্য আর্থিকভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে হেল্প করা যায়। আমাদের এখানে ক্যান্সার হসপিটালেও সমস্ত সুযোগ সুবিধা আছে। এইমসের থেকে আমি ক্যান্সারের যিনি হেড ওনাকে আমি আনিয়েছিলাম, উনি বললেন আমাদের এখানে এটপার আপনাদের এখানে যে ব্যবস্থা আছে ক্যান্সারের, সেই ব্যবস্থা একই মেশিন আমাদের এখানেও আছে। আমি নিজেও সে ক্যান্সার ইউনিটে আমাদের এখানে গিয়েছিলাম। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাওয়ারনেসই নেই, আমাদের কথায় কথায় নিজের উপরেই নিজের কনফিডেন্স না থাকাতে পেশেন্ট বাইরে চলে যায়, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বহু টাকা পয়সা আমরা কিন্তু ড্রেন করছি অন্য জায়গায়। এখানে আমরা এতগুলো চেষ্টা করছি, এখানে 250 কোটি টাকা খরচ করে একটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম। এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মানুষ চায় যে কর্পোরেট স্টাইলে হসপিটাল হোক। সেই আগের গতানুগতিক 30, 35, 40 বছরের আগের যে গভর্নমেন্টের হসপিটাল, যে ভাঙা চেয়ার, ভাঙা টেবিল আর পর্দা কেটে টেবিল, এগুলো চলবে না এখন। এখন সময়ের সাথে চলতে হবে। আমরা সেইভাবে সেখানে যে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। ডেন্টাল কলেজে তো একদম মানে সেইভাবেই আমরা সেখানে আমরা শুরু করেছি। তো এখানে মানুষ এগুলো জানেই না, এবং অনেক সময় 1-2টো কেস আসে যেখানে সুপার স্পেশালিস্টরাই বলে যে আপনি বাইরে চলে যান। আমি বললাম যে কেন যাবে? সাথে সাথে সুপার স্পেশালিস্টের সাথে কথা বলি টেলিফোনে, যে আপনার যদি মনে করেন যে আপনার নিজের টেকনিক্যালি নো হাও এখনো সমস্যা আছে, আরও ট্রেনিং আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি, কথাও বলেছে বারবার মিটিং। তো নিজের উপরে যদি আমাদের কনফিডেন্স না থাকে তাহলে পেশেন্টের কনফিডেন্স আমাদের কেন কিভাবে থাকবে? পোস্টম্যানের কাজ করে লাভ নেই। আমরা বারবার বলছি, আমরা তো এখানে সমস্ত স্টেট হসপিটালগুলোতে ডেভেলপ করছি। আমি একটু আগে আজকে সকালে আমি টিএমসিতে একটা অনুষ্ঠান ছিল, সেখানেও আমি গিয়েছি। তো সব জায়গার মধ্যে টিএমসি খুব ভালো কাজ করছে ওখানে। তো এখানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যদি হয়, আমাদের নিজেদের উপর যদি আজকে সাব ডিভিশনাল যে হসপিটালগুলো আছে সেখানে যদি তারা যদি যে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সম্পূর্ণরূপে সেটাকে করার আমরা চেষ্টা করছি। সেখানে ম্যান পাওয়ারের যদি প্রয়োজন হয় সেখানেও আমরা ডাক্তার এবং যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদেরকেও আমরা দিচ্ছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। অলরেডি ট্রমা সেন্টার প্রায় 5টা ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি। আরেকটা মানে নর্থ ডিস্ট্রিক্টে সেটাও শুরু হবে এর মধ্যেই, আমাদের আগরতলায় আছে। তো সব জায়গার মধ্যে আমাদের কিন্তু ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে ডেন্টাল সার্জনদের সেখানে থাকে। আমি যেখানে যে হসপিটালে যাই প্রথমে গিয়ে আমি ওই ডেন্টাল যে ক্লিনিক আছে সেখানে আমি ঢুকি, সেখানে ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, জলটা ঠিকভাবে বেরোয় কিনা,
চেয়ারটা পরিষ্কার আছে কিনা, এগুলো আমি দেখি। কারণ এগুলো তো আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা যদি নিজেরাও আমরা যদি যে ম্যান পাওয়ার আছে, না আমার কাছে মুখ নেই তে মুখ নেই এই বললে কাজ হবে না। কিন্তু যা আছে যদি নিজের ক্লিনিকে আমি একটা লোক দিয়ে চালাতে পারি, আর হসপিটালের যদি দেখা যায় যে আমার কাছে 2-3 জন স্টাফ থাকা সত্ত্বেও আমি ইউজ করতে পারি না, তাহলে কি করে হবে? এটা তো সম্ভব না। আমাদের বুঝতে হবে যে আমরা বারবার বলছি, আমরা ন্যাশনালিস্টিক রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি, রাজ্য নিয়ে আমরা চিন্তা করি। তাহলে আমার যে হসপিটালের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের যতক্ষণ ধরে চিন্তা ভাবনা না আসবে, আমি কোনো রকমে গেলাম দায়সারা ভাব সেরে তাড়াতাড়ি চলে এলাম ক্লিনিকে, এগুলো কিন্তু আমার মনে হয় আজকের তারিখে এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রপার টাইম, প্রপার সময়ে যাওয়া, প্রপার সময়ে বেরিয়ে আসা, এবং প্রয়োজনে বেশি সময় আরও কাজ করা উচিত। আর শুধুমাত্র ডাক্তারদের যে কাজ, অনেকে ভাবে আমি তো এর জন্য আমারকে নিয়োগপত্র দেয়নি, আমাকে তো শুধু দেওয়া হয়েছে এই কার্য, এরকম হয় না। কিন্তু ভালো করে নিয়োগপত্রগুলো যদি আমরা পড়ি, সেখানে কিন্তু যে কোনো দায়িত্ব এবং 24/7 সেটা কিন্তু করতে হবে। আমাদের পুলিশ বিভাগও একই রকম, ডাক্তার, পুলিশ। আপনারা উই শুড লার্ন ফ্রম দ্য ব্যাংক অফিসার্স। ওখানে কিন্তু আগে কি হতো, অফলাইনে কাজ হতো, সব হাতে লিখে কিন্তু ওরা কাজ করতো। এখন কিন্তু, এবং ম্যাট্রিমোনিয়ালে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে ম্যাট্রিমোনিয়ালে আগে ব্যাংক অফিসারদের কিন্তু স্থান অনেক উচ্চ গ্রামে ছিল, কিন্তু বর্তমানে দেখা যায় যে 11টা-12টার আগেও অনেক সময় আসতে পারে না, কারণ অফলাইনে যে কালকে আমি লিখে নেব এই সুবিধা নেই। কারণ কম্পিউটারে তার যতক্ষণ ধরে হিসাব নিকাশ কনফার্ম না হবে সে বেরোতে পারবে না। তো এখন আবার তাদের কিন্তু ওই ম্যাট্রিমোনিয়ালে একটু কম চলে এসছে ওনাদের যে অ্যাকসেপ্টেন্স। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি এই কারণে বলছি যে আমাদের যদি নিজেদের উন্নত না করতে পারি, তাহলে যতই আমরা জিনিসপত্র দেই লাভ হবে না। জিনিসটাকে মেনটেন করতে হবে। আমরা যদি ধরি যে এটা কিছুদিনের জন্য, আমার এখানে এখনো একটা ডেন্টাল চেয়ার আছে, যখন আমি প্রথম শুরু করি, আজকেও ওই ডেন্টাল চেয়ারটা আমার কাছে আছে। তাহলে ডেন্টাল চেয়ার এখানে যদি বলি না আমরা রিকুইজিশন দিয়েছি, গভর্নমেন্ট এখনো আমাদের দিচ্ছে না, তো এগুলো করলে তো হবে না। এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমি আবার আবেদন করব যে নিজের জিনিসটা নিজেরা বোঝা উচিত। আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে আমি মেডিকেল কলেজে প্রায় সময় যাই, রুগীরা, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়শ বলেন যে একটু এজিএমসিকে দেখুন। তো সেখানেও আমি বলবো, আমরা তো জনপ্রতিনিধি, সেখানে গিয়ে, এবং এখন মুখ্যমন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রী, সেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য যেতে পারি। বাকি যে জায়গায় আছে সেই কাজটা যদি সে করে, তাহলে কিন্তু আমাদের পক্ষেও সুবিধা হয়। এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য, হসপিটাল ম্যানেজমেন্টের জন্য, এটাও কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েশনের কোর্স। আমি যখন এইমসে আমি যাই, বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমি গেছি, সেখানে আমি দেখেছি যে এইমসের যিনি ডাইরেক্টর, উনি বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন, উনি হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ওনার অগাধ জ্ঞান। তো উনাকে আমি বললাম যে আপনি আসুন আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও যেভাবে মানুষ বলছে এটা নেই ওটা নেই, প্রপারলি সেটাকে ম্যানেজ করা যায় না। তো উনি ওনার টিম নিয়ে এসেছিলেন, ওনার সাথে বারবার কথা হয়েছে। তো উনি বললেন যে আমাদের ত্রিপুরারই একজন স্টুডেন্ট ওনার আন্ডারে কাজ করতেন, সেখানে এমডি দেওয়া হচ্ছে, এবং সেটা হসপিটাল ম্যানেজমেন্টের জন্যই দেওয়া হচ্ছে। তা আমরা বললাম যে সেটা আমরা শুরু করব। আমি দিল্লিতে এর মধ্যে যদি যাই, ওনাদের সাথে আমার হবে। মোয়ে আমাদের যারা সিনিয়র রেসিডেন্টরা আছে তাদেরকে বিশেষ করে, বা অন্যান্য স্টাফ তাদেরকে ট্রেনিং দেবে, সেই মোটা আমি করছি। হসপিটালে আমরা থাকি, কিন্তু সব কিছুরই কিন্তু টেকনিক আছে, কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে পেশেন্ট কেয়ার, পেশেন্টকে কিভাবে রিসিভ করা, পেশেন্টকে কিভাবে ডিসপোজ অফ করা, সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে। আমরা আমাদের কার্যক্ষেত্র, আমাদের যে টেকনিক আমরা সবাই জানি, আজকে রুট ক্যানাল ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে আমরা এপিসেক্টমি করি, বা আমরা যদি এখন ইমপ্রেশন নেই প্রস্থেটিক্সের জন্য, একটা নিয়ম, সেই নিয়মের যে যত রিফাইন করতে পারবে, তার যে ট্রিটমেন্টের যে অ্যাকসেপ্টেন্স তত বেশি বাড়বে। সিমিলারলি সব বিষয়ে এখন কিন্তু টেকনিক চলে এসছে, আমরা সেইভাবে কাজ করছি। কলেজে গিয়ে আমি দেখি যে পেশেন্ট মাটিতে শুয়ে থাকে,
সেখানে মাত্র 727 জনের মতো বেড ছিল। সেই জায়গায় বহু চেষ্টার পরে এখন প্রায় ডাবল করা হয়েছে, প্রায় 1413টার মতো বেড সেখানে আমি তৈরি করেছি। আরও 100 বেড যাতে হয় তার জন্য আমি নির্দেশ দিয়েছি, সেই কাজটাও আমরা করছি। আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় যে আমরা আরবান পিএসসি অলরেডি স্টার্ট করেছি বহু জায়গায়, আমি সেখানেও খবর নিয়েছি। বলার সময় অনেক জনপ্রতিনিধি বলে আমার এখানে একটা আরবান পিএসসি আপনি দিন, তো দিলে হবে না। আমি স্ট্যাটিস্টিক্স নিয়েছি, দেখা গেল বহু জায়গার মধ্যে আরবান পিএসসি দিয়েছি কিন্তু পেশেন্ট ইনফ্লো বা আউটফ্লো খুব কম। তো আমি বললাম তাহলে আমি এত ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার পরে আমি কেন করব সেটা? তো এই যে মনিটরিংয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু যে যে জায়গায় আছে সেই জায়গার মধ্যে, যেহেতু আমি ডাক্তার সেই কারণে আমি অনেকটা আমার পক্ষে এটা অ্যাডভান্টেজ যে আমি বুঝতে পারি কোন জায়গাটা খামতি থাকতে পারে। তো এর জন্য কথা বলছি। আমি এক জায়গায় বললাম যে না আরবান পিএসসি দেওয়া যাবে না, তোমাকে স্যাটেলাইট ডিসপেন্সারি আমি দেবো, এর বেশি দেওয়া যাবে না। কারণ স্ট্যাটিস্টিক বলছে লাভ নেই, কারণ এত কাছাকাছি এখানে আইজিএম আছে, এখানে জিবি আছে, কাছে মানুষ এখানে চলে যায়। আরে এখানকার লোক যদি বিদেশে বা অন্য জায়গায় রাজ্যের অন্য জায়গায় চলে যায় তো আমার এখান থেকে কেন আপনার এখানে যাবে? তো এইগুলো বুঝার বিষয়, জানবার বিষয়, এবং যে আগামী দিনে যারা যে পদে আছে হয়তোবা যখন তাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে সেই কাজগুলো আমি খুব কষ্ট হয় যখন কিডনি ট্রান্সপ্লান্টের বিষয় আসে। একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 35 থেকে 40 লক্ষ টাকা লাগে। মানে পেশেন্ট তার নিজের সোনা দানা ইত্যাদি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে তার বাইরে যেতে হয়। আমরা এখন কিডনি ট্রান্সপ্লান্ট এখানে 3টা অলরেডি সাকসেসফুলি সেটা হয়েছে, এবং আমরা যারা ডিজিজ পার্সন তাদের থেকে আগামী দিন নেওয়ার, প্রথমে আমি বললাম এইভাবে শুরু করুন, এবং অলরেডি বিরাট মানে কিউতে আছে অনেক। আমরা এটাকে সাকসেস দেখে আমরা সাহস পেয়েছি। মোহন ফাউন্ডেশনের সাথে আমরা চেন্নাইয়ের তাদের সাথে আমরা মৌ করেছি যাতে এখানে লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। কেজিএমসির যিনি এখন ভাইস চেয়ারম্যান আছেন, ভিসি আছেন, তো উনার সাথে আমি কথা বলেছি। উনি বললেন যে উনি পদ্মশ্রীও পেয়েছেন এবার। তো বোন মেরো ট্রান্সপ্লান্টের উনি বিশেষজ্ঞ, উনাকে আমি রিকোয়েস্ট করেছি, চেষ্টা করছি, উনি বললেন আসবেন এখানে। তো আসার পর, কারণ উনি বলছেন কিডনি ট্রান্সপ্লান্ট যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এর মধ্যে খানিকটা এদিক সেদিক যদি আমরা করি তাহলে এটা সম্ভব হবে। কারণ সেখানে প্রেশারের রুমটাকে প্রেশারের উপর ভিত্তি করে তবে সেটা সম্ভব হবে, এবং হাইজিনিকও ওইভাবে মেনটেন করতে হবে। তো উনিও আসবেন। তো এখানে আপনারা সবাই জানেন যে একদিকে পেশেন্ট পার্টি, আমরা রোটারি ক্লাবের সাথে যুক্ত হয়ে তাদের সাথে আমরা মৌ করেছি, এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেলে মিলে যারা পেশেন্ট পার্টি যারা আছে তাদের 10 টাকা দিয়ে আমরা কিন্তু আগরতলা মেডিকেল কলেজে অনলি 10 রুপিস তাদের দিতে হয়, এবং আমরা সাবসিডি দিয়েছি গভর্নমেন্ট থেকে, দুপুরের খাবার তাদের দেওয়া হচ্ছে, মিনিমাম যেগুলো দরকার সেগুলো আমরা দিচ্ছি। খুব সাকসেস এটা আমাদের। এবার 2025-26 যে বাজেট, সেই বাজেটে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার সেটা আমরা অলরেডি কাজও শুরু হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে মানুষ আসে, মানে হিউম্যান টাচ যদি কোনো সরকারের না থাকে, আর বড় বড় কথা বললাম আর কাজের কাজ কিচ্ছু করলাম না, লাভের লাভ কিচ্ছু হবে না। খালি সমাজতন্ত্রের কথা বললাম, আর যারা সমাজতন্ত্রের কথা বলেছে এখন সত্যি বলতে গিয়ে ওরা সমাজেরই এখন শত্রু হয়ে গেছে। আমরা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না, কারণ এতদিন ধরে যারা রাজ্য চালিয়েছে তারা ডিভাইড অ্যান্ড পলিসির মধ্যে তারা সবসময়ই কাজটা করেছে। আজকে আমি দেখছিলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখলাম যে চাকরি বিলি করছেন। এটা কি হচ্ছে? আরে আপনাদের সময় তো চাকরি বিলি হতো পার্টি অফিস থেকে, পার্টির যে কম্পিউটার আছে টিপ দিতে হতো যে আমার লোক কিনা। আমাদের সাহস আছে বলে আমরা প্রায় 19,000-এর উপরে, এবং আমি নিশ্চিত নেক্সট টাইমে যে চাকরি সেটা হয়তোবা এখন আরও বেশি বেড়ে গেছে, হয়তোবা প্রতিনিয়ত আমাদের সেই পেট্রোল পাম্পে গেলে যে এরকম মিটার চড়তে থাকে সেইভাবে হবে। এবং আমাদের সৎ সাহস আছে বলেই আমরা অফার বিতরণ করি, এবং আমরা যে অফারগুলো করি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা করি। একটা কেস একটা জায়গায় কোনো যে পেয়েছেন বা কেউ এই বিষয়ে চ্যালেঞ্জ করেনি হাইকোর্টে বা কোনো জায়গার মধ্যে নেই। আপনাদের সময় 10,323 আমরা সবাই জানি।
কি অবস্থা হয়েছিল, বেআইনিভাবে আপনারা চাকরি দিয়েছেন, এক তো এদের সর্বনাশ করেছেন, আবার 10,323 যারা প্রকৃতপক্ষে পেত তাদেরও আপনারা সর্বনাশ করলেন। এগুলো তো ইতিহাস। আবার এইসব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আপনাদের সময় দাম বাড়েনি, সেই গতানুগতিক ফিটিং করা সব কথাগুলো বলে আবার বিভ্রান্ত করার, শ্রমজীবী জিন্দাবাদ। আরে শ্রমিকদের নিয়েই আমাদের চলতে হবে, মালিক শ্রমিক সবাইকে নিয়ে আমাদের কাজের পরিবর্তে যা কাজ করব তার দাম দিতে হবে। আমরা এর মধ্যে জিন্দাবাদ জিন্দাবাদ 3টা 3:30টার সময় আমাদের মনে আছে সমস্ত গভর্নমেন্ট অফিস থেকে বেরিয়ে যেত, আমাদের দিয়ে দিতে হবে। আমি আসার পরে 3%, তার আগে 3% দিয়েছিল। আমি কই জিন্দাবাদ জিন্দাবাদ করতে হয়নি, 29 মাসে আমি 29% দিয়ে আমি দিয়েছি। পরবর্তী সময়ে আরও বাড়িয়ে সেখানে 35% আমি দিয়েছি। এখন আমি চাইছি যে ডিফারেন্সটা যেন আরও কমানো যায়, চেষ্টা করছি। কারণ আমাদেরও আর্থিক বিষয়গুলো আমাদের দেখতে হবে। 1% দেওয়া মানে 100 কোটি টাকা, চারটিখানি কথা নয়। তো এগুলো বুঝতে হবে। আমরা এসব রাজনীতির নামে আননেসারি কর্মক্ষেত্রে কর্মচারীদের কিভাবে টাকা আদায় করতে আমরা চাঁদার জুলুম আপনাদের মনে আছে যে ট্রান্সফার পোস্টিংয়ের জন্য যদি টাকা না দাও তাহলে তোমার ট্রান্সফার কিন্তু হয়ে যাবে। একটা চাকরির ক্ষেত্রে কেউ বলতে পারবে এখন যে পয়সা দিয়ে চাকরি হয়েছে? সুবিধাই নেই। আমাদের টেটের মাধ্যমে আসতে হয়, আমাদের টিআরবিটির মাধ্যমে, আমাদের ত্রিপুরা আমাদের যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদের মাধ্যমে আসতে হয়। কোনো জায়গার মধ্যে এদিক সেদিক করার কোনো সুবিধা নেই। তো আমরা সেই কারণে আমরা সেভাবে আমরা দিচ্ছি। আমাদের লিভার ট্রান্সপ্লান্ট তো আমরা চিন্তা করছি, হার্ট ট্রান্সপ্লান্টের কথাও আমরা আগামী দিনে আমরা চিন্তা করছি। এবং আগে কটা সিট ছিল আমাদের সময়? 5টা 6টা MBBS এর সিট, ডেন্টালের একটা। আস্তে আস্তে বাড়তে গিয়ে 13টা 14টা এরকম, এর মধ্যে একটা ডেন্টালে। আজকে কোথায় 400টা MBBS সিট। এটা আজকে এখানে যারা বহু লোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন সেই দিনগুলো। এখান থেকে যখন পড়তে আমরা যেতাম, কিভাবে থাকা যাওয়া প্রবলেম, কত কিছু, মা বাবার পয়সা পাঠানো এবং আসা যাওয়া কত খরচা হতো। এখন ত্রিপুরাতে 400 MBBS এর সিট হয়ে গেছে, সরকারি বেসরকারি মিলে। আমরা এর মধ্যে আরও 50টা সিট বাড়ার জন্য টিএমসি আবেদন করেছে, তার জন্য আমি চেষ্টা করছি। এখানে ডেন্টালের 63 সিট 50 থেকে শুরু করেছি, 63 হয়েছে। বিএসসি নার্সিং একটা সিট ছিল, সেই দিনগুলো মানুষ ভুললে চলবে না সেগুলো। এবং বিএসসি নার্সিংয়ের একটা সিট পেয়েছে। আর আজকে আমাদের এখানে অলরেডি 50 সিট শুরু হয়ে গেছে। আমাদের গভর্নমেন্ট লেভেলে, বেসরকারি সরকারি লেভেলে সব জায়গার মধ্যে আমাদের মানে সেইগুলোরও ব্যবস্থা হয়েছে। এখানে পড়ার সুযোগ আসছে, মেডিকেল হাব হচ্ছে এখানে আমাদের ফার্মেসি কলেজ হয়েছে। কি না হচ্ছে, সরকারি বেসরকারি যারা নার্সিং কোর্স, বিভিন্ন যে নার্সিং কোর্সগুলো সেটা পড়ার সুযোগ পাচ্ছে। এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজে আমি বারবার বলেছি, সেখানে যা যা দরকার এবং ওনাদের পক্ষে একটা সুবিধা হয়ে গেছে, তারা ইজিলি কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। আগে তো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া, স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাওয়া, ওই তাদের যে গোষ্ঠী আছে তাদের মাধ্যমেই যেতে হতো। এখন তো এই সুবিধা মানে এগুলোর দরকারই নেই, আরামসে মিনিস্টারের সাথে দেখা করতে পারছে। এবং আমি আশা করি এতে করে অনেক সুবিধা আগামী দিনে হবে। এবং টেলিমেডিসিনের উপর আমরা খুব জোর দিয়েছি, যাতে টেলিমেডিসিনের মাধ্যমে বহু জায়গায় আমি বলছি কেন পেশেন্টকে আমরা বাইরে পাঠাবো, আপনি টেলিমেডিসিনের মাধ্যমে 5000 করে আমি ফাইল সই করেছি প্রতিটা। আমি বললাম নো প্রবলেম, 5000 টাকার মাধ্যমে। কারণ পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে বসিয়ে ডাক্তারবাবুরা কথা বলুক যে এই সমস্যা কি করা। এবং আমরা এইমস এবং অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলেছি। তো সেখানে কিন্তু পেশেন্ট স্যাটিসফাইড হবে যে আমি গিয়ে শুধু কথা বলা, আমি টেলিমেডিসিনের মাধ্যমে যদি আমি এই প্রযুক্তিকে ব্যবহার করে আমি যদি এই কাজটা করতে পারি, তো সেই কাজটাও আমরা শুরু করতে যাচ্ছি। আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি তাড়াতাড়ি যেন এই কাজটা করে। আজকে আমাদের ত্রিপুরাতে শিশু মৃত্যুর হার একটা বিরাট অবস্থা ছিল, শিশু মৃত্যুর হার। এখন কিন্তু ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু অনেক নিচের দিকের শিশু মৃত্যুর যে হার সেটা কিন্তু অনেক কম। আমরা জানি যে প্রেগনেন্সির সময়, মাতৃকালীন সময়েও আমরা দেখেছি বা ডেলিভারির সময় প্রচুর মৃত্যু হতো বাচ্চাদের, সেখানেও কিন্তু ন্যাশনাল লেভেলে আমরা অনেক বেটার পজিশনে আছি। HIV নিয়ে আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট। আমরা ড্রাগ এডিকশনের জন্য বারবার আমি যেটা বলছি যে প্রতিটা আমাদের বাজেটও আমরা বলেছি ড্রাগ ডি এডিকশন সেন্টার প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা করব। সেখানে এট দ্য রেট অফ 20 crore প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা সেটা করতে যাচ্ছি।
অলরেডি কাজ শুরুর পথে, টেন্ডারও হয়েছে। তো সেইভাবে আমি বলেছি যাতে কোনো জায়গায় দেরি না হয়, কারণ সময় কম, কাজ কিন্তু বেশি। আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে অলরেডি বিশাল অঙ্ক, প্রায় 100-150 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। এটা আধুনিক যে ডি এডিকশন সেন্টার বিশ্রামগঞ্জে, সেখানে আমি তার ভূমি পূজনও করে এসেছি। আমাদের ডেন্টাল কলেজে 202 কোটি টাকা আরও স্যাংশন হয়েছে। মাদার অ্যান্ড চাইল্ড, সেখানেও প্রায় 100 কোটি টাকার উপরে, সেখানেও আমাদের মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল আমাদের সেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু হয়েছে। এইচআইভি নিয়ে আমি একটা কথা বলবো, এই যে ডি এডিকশন আমরা সেন্টার তো করছি, গভর্নমেন্ট তো সব করবে, কিন্তু আমাদেরও কিন্তু সচেতন থাকতে হবে, বিশেষ করে ডাক্তারবাবুরা সবাই এটা সচেতন থাকতে হবে। আমরা জানি এইচআইভি কিন্তু যখন হয় তখন কিন্তু সেটার সাইন অ্যান্ড সিমটম নাও থাকতে পারে, অনেক সময় আমরা বুঝি না। আবার প্রবলেম হচ্ছে ওকে ব্লাড টেস্টও করতে দেবে না। কাজে এর জন্য আমরা একটা মেকানিজম তৈরি করছি, কিভাবে যত বেশি স্ক্রিনিং করা যাবে তত বেশি আরও বোঝা যাবে। তো তার জন্য আমরা একটা ফর্মুলা তৈরি করছি, কারণ আমরা আগে দেখতাম মণিপুর নর্থ ইস্টার্ন জোনের মধ্যে, ইভেন ভারতবর্ষের মধ্যে একদম প্রথম স্থানে মণিপুর ছিল। ত্রিপুরা এখন আউট অফ 8 যে স্টেট তার মধ্যে 4th পজিশনে। তা আমরা যদি এই অ্যাওয়ারনেস আমরা না করি, সব জায়গায় অ্যাওয়ারনেস, ডাক্তারি তো অ্যাওয়ারনেস থাকবে, কিভাবে ব্রাশিং এখানে বলা হয়েছে, কিভাবে ব্রাশ করতে হবে, কিভাবে ফ্লসিং করতে হবে, কিভাবে দাঁত এবং মুখের যত্ন রাখা যায়, অ্যাওয়ারনেস সর্বত্র। এইচআইভি যখন কেন হয় তার সম্পর্কে বলা, এগুলো কিন্তু সবার কাজ, বিশেষ করে ডাক্তারবাবুদের। এইচআইভি যখন প্রথমে হয় এটা কিন্তু আর শরীর থেকে যায় না, সেখানে ভাইরাল লোড যাতে কম থাকে, এবং যারা ড্রাগ এডিকশন তার ওএসটি সেন্টার আমরা বিনা পয়সায় আমরা ওরাল সাবস্টিটিউশন যে থেরাপি সেটা আমরা দিচ্ছি। কিন্তু এইচআইভি যখন হয় তার জন্য অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি তার ব্যবস্থা আমরা করেছি এবং বিনা পয়সায়। এবং আগে যদি ধরা যায় তাহলে এইচআইভি ইনফেকশন অবধি থাকে, কিন্তু অ্যাডভান্স স্টেজ যদি হয় তাহলে এইডস হয়ে যায়। তো এই কথাগুলো বলতে হবে, এইডস হলে কি কি হতে পারে। এইডস হলে এই যে প্রথমেই যে টার্গেট এইচআইভি ভাইরাসের, তার প্রথম টার্গেট হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড কর্পাসেল। সেখানে কারণ হোয়াইট ব্লাড কর্পাসেল হচ্ছে আমাদের মানে প্রতিরোধ করার ক্ষমতা সেল, সেটাকে যদি ধ্বংস করা যায় তাহলে এই যে ডেফিসিয়েন্সি হয়, ইমিউন ডেফিসিয়েন্সি যে সিনড্রোম, সেটার মধ্যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া হোক, ভাইরাল হোক বা ফাঙ্গাল হোক, তখন কিন্তু চলে আসে এবং এর কারণে কিন্তু মারা যায়। এইডসের কারণে মানুষ মরে না, মরা হয় অপরচুনিস্টিক। তো এই বিষয়গুলো বলা, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিলে কি হয়, তার জন্য আমাদের যে সংস্থা আছে তারাও কাজ করছে। কিন্তু আমাদের অ্যাওয়ারনেসের বিষয়ে নিশ্চয়ই আপনারা কথাবার্তা বলবেন, সবাইকে আপনারা এই বিষয়ে জানাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন যে আমরা প্রায় 13-13.5 লক্ষ মতো আমরা টার্গেট করেছিলাম। 100% অলরেডি কার্ড বিতরণ হয়ে গেছে। 5 লাখ টাকা করে পাচ্ছে প্রতিটা ফ্যামিলি, গরিব মানুষের। কিন্তু সেটা করার পরে দেখা গেল যে হিউম্যান টাচের যে কথা বললাম, যে আমাদের রাজ্যে অন্যান্য লোক কিন্তু এই যে ইন্স্যুরেন্স, যে হেলথ ইন্স্যুরেন্স, সেই কাভারে আসে না। তো আমি আমার যে ফিনান্স মিনিস্টার, ওনার সাথে আমি কথা বললাম। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ভারতের মধ্যে যে অন্য কোনো রাজ্যে অন্য জায়গার মধ্যেও কিন্তু ক্যাপিং আছে, আমাদের এখানে 100% যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যখন শুরু করলাম, একইভাবে একই কায়দায় 5 লাখ যে প্রতি বছরে দেওয়া, সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি। এতে করে দেখা যায় যে প্রায় এখানে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় 16 কোটি মানে 17 কোটি টাকার দাবি নিষ্পত্তি আমরা করেছি। কারণ যেহেতু আগে পেত না এবং বিভিন্ন যেসব আমাদের যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যেসব জায়গায় আমরা রেফার করতাম, তা সেই আমরাও কিন্তু এই জায়গাটা আমরা এনেছি। এখানে এনএইচএমকে আমি ধন্যবাদ দেব যে ওনারাও ভালো ভালো কাজ করছেন। এখানে জাতীয় কুষ্ঠরোগ যেটা সেই দূরীকরণ প্রকল্প, এখানে লেপ্রোসি থেকে আরম্ভ করে টিউবারকুলোসিসের নির্মূলীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন। আমাকেও সেখানে বলতে হয়েছে দিল্লিতে গিয়ে, এবং সেই কাজটা ওনারা ভালো করছেন। ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক, সেই বিষয়ে ওনারা কাজ করছেন। আমি এখানে আরেকটা বিষয় আপনাদের সামনে আমি রাখতে চাই। এগুলো তো করছি, আমাদের সরকার আসার পর স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও বেশি স্ট্রং হয় সেই চিন্তা ভাবনা করছি। বহু এখানে আইন শৃঙ্খলার দিক দিয়ে বিরোধীরা তো বলবেই, আমি বলেছি কয়েকদিন বাদে বেরোবো, কোন কোন জায়গায় কতগুলো খুন হয়েছে, সবার বাড়িতে আমি যাব,
গিয়ে গিয়ে জিজ্ঞেস করব কিভাবে আপনাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিভাবে মেয়েদের তাদের সম্ভ্রম যে মানে সেখানে নষ্ট হয়েছে, তাদের সম্পর্কে আমি ওনাদেরকে বলবো। আমি ওনাদেরকে বলবো কোথায় অগ্নিসংযোগ হয়েছে, কতগুলো লোক এখনো যারা হ্যান্ডিক্যাপড হয়েছে তাদের অত্যাচারে। আমার মনে আছে শুধু সাউথে আমি গিয়েছি, সাউথে 69 জনকে ওরা খুন করেছে। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। আমি এই বিষয়গুলো নিয়ে আসছি, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজের আয়নাটা নিজের আগে দেখুন, আগে ফিঙ্গার দেওয়ার আগে অন্যদের 4টা আঙ্গুল কিন্তু আপনাদের দিকে থাকে। এখানে আজকে আইন শৃঙ্খলা এত ভালো থাকাতে আজকে আমাদের যে ন্যাশনাল লেভেলে আমাদের এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে বারবার বলি আমরা এখন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা 3rd পজিশনে। ডাটা নেই এমনিতেই বলবে, ফালতু কিছু না বলেই যে আইন শৃঙ্খলা নেই। তোমাদের সময়ে কি ছিল? একজন আরেকজনের পরিপূরক। একবার 5 বছরের জন্য ছিল, কি অবস্থাটা ছিল কংগ্রেসের, এর আগেও কি ছিল, আর এরপরে কি ছিল কমিউনিস্টদের সময়ে 35 বছর চারিদিকে এক রাজ্যের থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কি অসম্ভব। টেররিস্টদের আনাগুন, আজকে টেররিস্ট ফ্রি ত্রিপুরা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের হোম মিনিস্টারের কারণে সেটা সম্ভব হয়েছে। সমস্ত এনএলএফটি এটিটিএফ এর ওরা আমার সামনে অস্ত্র তারা সমর্পণ করেছে। তো সেই জায়গায় এখন ত্রিপুরা কিন্তু একটা শান্তি জায়গা, মানুষ বাইরের থেকে আসছে এখানে, ওরা বিনিয়োগ করতে চাইছে। আমাদের এখানে আমরা অলরেডি জায়গা দিয়েছি, মণিপুর থেকে মণিপুরের যে অবস্থা সেখানে ওরা থাকতে চাইছে না, ওরা বলছে আমরা এখানে বিনিয়োগ করব এবং তাদের জন্য আমরা জায়গা দিয়েছি। আরও অনেক মানে হেলথ সেক্টরে আরও যারা সুপার স্পেশালিটি কাজ করতে চায় তাদেরও আসছে এখানে। আমি আইএলএসে ঢুকতে বাঁ দিকের যে জায়গার জমিটা আছে সেটাও আমি অলরেডি প্ল্যানিং করেছি এবং তার জন্য আমাদের বাজেটও আমরা রেখেছি। একদম আধুনিক মানের একটা আই হসপিটাল সেখানে করা হবে এবং সেখানে 100 বেডেড হসপিটাল করা হবে, সমস্ত সুযোগ সুবিধা যাতে বাইরে আয়ের জন্য কেউ না যেতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। আমি চাই যে এই যে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগের সাথে আপনারাও সবাই মিলে আমাদের সাথে সামিল হবেন এবং বাস্তবটা আপনাদের বুঝতে হবে যে কে আপনাদের সাথে ছিল, কে আপনাদের সাথে আছে, কীভাবে আছে ছিল আর এখন কিভাবে আছে। আমি আজকের এই যে প্রোগ্রাম স্টেট লেভেল ট্রেনিং অফ মেডিকেল অফিসার, ডেন্টাল, নার্সিং অফিসার অ্যান্ড কমিউনিটি যে হেলথ অফিসার, ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে আমি ধন্যবাদ দিয়ে এবং এই যে প্রোগ্রাম সেটা সাকসেস হোক সেটা আমি আশা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবারে আমি অনুরোধ করব প্রফেসর ডক্টর তপন মজুমদার